আসসালামু আলাইকুম। অত্যন্ত সিরিয়াসলি একটি বিষয় নিয়ে আলোচনা করব। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র বিষয়ক সম্পাদক হুমায়ুন সাহেব ভারত সফরের পরপরই হঠাৎ ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি ভূমিকম্প হয়ে গেছে, ছোটোখাটো ভূমিকম্প হয়ে গেছে। সেটা হলো স্পষ্টভাবে হুমায়ুন যখন বাংলাদেশের বর্তমান রাজনীতির পররাষ্ট্র যে স্পষ্ট নীতি সেটা ভারতকে পরিষ্কারভাবে হয়তো জানিয়ে দিয়েছেন। শেখ হাসিনাকে ফেরত দিতে হবে আসামি হিসাবে, কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে নয়। সে বাংলাদেশের একজন মানবতা বিরোধী অপরাধের অপরাধী। অথবা ভারতকে এই মর্মে সম্মতি দিতে হবে যে হাসিনার বাদে বাংলাদেশে একটি রিফাইনারি আওয়ামী লীগ রাজনীতির মাঠে ঘুরে দাঁড়াবে। ভারত যেহেতু চাচ্ছে আওয়ামী লীগ, ভারত না শুধু আমেরিকা, সবাই চাচ্ছে যেহেতু আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক, কিন্তু রাজনীতির মাঠ সেখানেই উন্মুক্ত করে দেওয়া হবে যেখানে শেখ পরিবার বা শেখ হাসিনা নেই। ভারত স্পষ্টভাবে শেখ হাসিনাকেও এটা জানিয়ে দিয়েছেন যে হয় রিফাইনারি আওয়ামী লীগ করতে সম্মতি প্রদান করুন, অথবা আপনি ভারত ছেড়ে কাতারে চলে যান। কাতার কেন? কাতার এমন একটি দেশ যেখানে সেই আল জাজিরা বিশ্বখ্যাত সংবাদের সাংবাদিকদের একটি মূল অফিসটি রয়েছে, এবং ভারতেরও যেমন একটি দস্যুতার মাঠ, আর আমেরিকার একটি সম্পূর্ণ অঙ্গরাজ্যের মতো তারাও ব্যবহার করে থাকে। একেবারে তাদের ব্যবসা বাণিজ্য, অর্থ, সামরিক ঘাঁটি থেকে শুরু করে ওখানে তাদের পছন্দ মতো একটি সরকার বসানো আছে। ওইখানে নিলে হাসিনাকে নিয়ে যে কোনো গেইন করে উঠতে সক্ষম হবে ভারত এবং আমেরিকা উভয় মিলেই। হাসিনাকে সেই ধরনের একটি চাপ দেওয়া হচ্ছে। কিন্তু ভারতের যে বাংলাদেশকে নিয়ে যে পররাষ্ট্রনীতি, প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বাইরে এসেও বাংলাদেশকে নিয়ে আলাদা যে পলিটিক্স, সেই জায়গাটা যতটা খর্ব হয়েছে ইউনূস সরকার আসার পরে, তার থেকে অধিকতর খর্ব করে দিয়েছে একেবারে তারেক স্টেট ফরওয়ার্ড কিছু নীতি নির্ধারণ করে, মানে আকাশ সীমা বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের জন্য। চোরাচালান রোধে বিজিবিকে অত্যন্ত শক্তিশালী করা হয়েছে। ব্যবসা বাণিজ্যের দিক থেকেও আগের মতো সেই জায়গাতে হাসিনার সেই সরকারের মতো অতটা উন্মুক্ত করে দিতে সম্মত নয়। তারেক রহমান স্পষ্টভাবে তার পররাষ্ট্রমন্ত্রী এবং উপদেষ্টাদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে সসম্মানে সহাবস্থানের মাধ্যমে প্রতিবেশী সুলভ আচরণ চায় ভারতের থেকে। এ নিয়েই যখন বুঝতে পেরেছে ভারতের সেই চোখ রাঙানি, তার দিল্লির সেই আঙুলের তর্জন গর্জন, নাচন কোদন বাংলাদেশ সহজভাবে নিবে না, মেনে নিচ্ছে না, তখনই তাদের অভ্যন্তরীণ এই ভূমিকম্পটি হয়ে গেছে। আসার সাথে সাথেই প্রণয় ভার্মাকে এদেশ থেকে রাষ্ট্রদূত হিসাবে স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। তারপরেও আরিফ সাহেব নামে আরেকজন ব্যক্তিকে চয়েস করেছিল সমগ্র ভারতীয় যে পররাষ্ট্র নীতি নির্ধারণী ব্যক্তিরা রয়েছেন তারা বসে, যে তিনি মুসলমান, ওখানে গিয়ে মুসলিমদের সেন্টিমেন্ট হয়তো বুঝতে পারবেন। কিন্তু মোদি আরিফ সাহেবকে বিশ্বাস করেননি, কারণ আরিফ সাহেব একজন মুসলমান, এবং এদেশে আসার পরে তিনিও যদি মুসলমান হয়ে যান এবং মুসলমানদের সেন্টিমেন্টের সাথে তার সেন্টিমেন্ট মিশে যায়, অভ্যন্তরীণভাবে ভারতেরই হয়তো রাজনৈতিক পরিবেশ আরও ঘোলাটে হয়ে উঠবে। সেখানে মুসলিমরা আরও হয়তো শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ হবে। এই জন্য তাকেও থামিয়ে দেওয়া হয়েছে। একেবারে পুরনো ঝানু একজন খেলোয়াড় দীনেশ ত্রিবেদীকে চূড়ান্ত রূপে রাষ্ট্রদূত হিসাবে বাংলাদেশে আসছেন। মূলত তিনি একজন অত্যন্ত তুখোর পার্লামেন্টারি রাজনীতিবিদ, যিনি মন্ত্রী ছিলেন এবং যিনি এমন রাজনীতির মাঠের দক্ষ খেলোয়াড় যে তৃণমূল বিজেপির যিনি একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন মমতার সাথে, তিনি কিভাবে সেখান থেকে বের হয়ে আবার ভারতীয় জনতা পার্টির সাথে, বিজেপির সাথে এতটা অন্তরঙ্গ, মোদির সাথে তার এতটা আত্মিক সম্পর্ক যে সবচেয়ে কানাকানির কথা, ঘুষাঘুষির কথা এবং হিন্দুত্ববাদকে ভারতের শক্তিশালী প্রতিষ্ঠানে পৌঁছাতে এই দীনেশ ত্রিবেদীর ভূমিকা অনস্বীকার্য হয়ে পড়েছে ভারতের রাজনীতির প্রেক্ষাপটে। তাকে এখানে পাঠানো হচ্ছে রাষ্ট্রদূত
একটি আইডি মাত্র। তিনি রাষ্ট্রদূতের ভূমিকা অন্য কেউ করবেন, ডেপুটি কমিশনাররা আছে বা অ্যাটাচ যারা আছে তারা করবেন, কিন্তু এই দীনেশ ত্রিবেদী খেলবেন শুধু রাজনীতির মাঠে। একজন পাকা খেলোয়াড় হিসাবে তিনি রাজনীতির মাঠে খেলবেন। এখানে দুইটা মানুষের স্বার্থ দেখবেন তিনি, ভারতের কোনো স্বার্থ দেখবেন না। সমগ্র ভারতের স্বার্থই এই দুইজনের স্বার্থের ভিতরে জড়িত আছে। একজন হচ্ছে শেখ হাসিনা, একজন হচ্ছে মোদির। এই দুইজনের ইচ্ছা পূরণের জন্যই দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আসছেন রাজনীতি করতে। ছত্রছায়ায় তিনি রাষ্ট্রদূতের ছত্রছায়ায় স্থায়ীভাবে বাংলাদেশে কিভাবে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা তার কর্ম পরিকল্পনার ভিতরে রেখে তিনি অবাধে সুবাধে তার পলিটিক্যালি থিম কনসেপ্ট বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের মানুষের ভিতরে পৌঁছানো যায় তার চেষ্টা করবেন। তিনি প্রথম পদক্ষেপটি নেবেন, বাংলাদেশের যে ভারত বিরোধী একটি সেন্টিমেন্ট তৈরি হয়েছে, এই সেন্টিমেন্টের প্রথম সূত্র হচ্ছে শেখ হাসিনার দেওয়া ভারতের সাথে যে অসম চুক্তি, এই চুক্তিগুলো কিভাবে বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিকভাবে সুবিধার একটি জায়গায় পৌঁছানো যায়। তিনি ঘরোয়া রাজনীতির ভিতরে ঢুকে যাবেন, বিএনপির ঘরোয়া রাজনীতির ভিতরে ঢুকে যাবেন, জামাতের ঘরোয়া রাজনীতিতে হাত দিবেন। সম্ভবত এনসিপিতে যারা এখন বয়স্ক কিছু লোকজন বা উপদেষ্টা হিসাবে ভূমিকায় দেখা যাচ্ছে, তাদের মাধ্যমে এনসিপিকেও হস্তক্ষেপ করার চেষ্টা করবেন, করে বাংলাদেশে এমন একটি দ্রুত সময়ের ভিতরে মানসিক অবস্থা উন্নত অবস্থায় তৈরি করে নেওয়া যায়, যেখানে আওয়ামী লীগের রাজনীতিতে শেখ হাসিনা যেন পুনর্বাসিত হতে পারে। এবং একটি কথা মাথায় রাখতে হবে, আওয়ামী লীগ পুরো সরকার নয়, শেখ হাসিনার স্ব-উদ্যোগে এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা তার সেফ জোনে, সেফ ব্যাংকে এমনভাবে রিজার্ভ করা আছে, করে রেখেছেন যে তার দুঃসময় যেন ওই অর্থ কাজে লাগে। সঠিক সময় এখন ওই অর্থটি তিনি বিভিন্ন জায়গায় লবিস্ট হিসাবে নিয়োগ দিচ্ছেন বিভিন্ন ব্যক্তিকে। প্রোটোকলে যারা রাজনীতি করেন এরা কিন্তু গিলতে ভয় পায়, পয়সা খেতে ভয় পায়, কারণ এদের এসিআর মেনটেন হয় এবং এরা প্রশাসনের লোক হয়ে থাকে বেশিরভাগই। চাকরির অবস্থা, বিশেষ করে পররাষ্ট্রনীতির ভিতরে নিয়ে যারা বিসিএসের অন্তর্ভুক্ত থাকেন এদের থেকে বেশিরভাগ, বা অর্থনীতি নিয়ে যারা বিসিএসে প্রশাসনের চাকরি করেন তাদের এরা গিলতে ভয় পায়। যে কোনো রিস্ক ধরনের কাজ কর্মের ভিতরে এদের ঢুকার ভূমিকা নেই, কিন্তু একজন রাজনীতিবিদ সহসাই একটি ব্যাংক, একটি বিশ্ব ব্যাংক গিলে ফেলতে পারে। দীনেশ ত্রিবেদী বা মোদি গিলছে না, খাচ্ছে না এমনটি অস্বীকার করার কোনো অবস্থায় নেই। ভারতে যে রাজনীতিবিদরা একেবারে নিরাপদে আছেন, শেখ হাসিনা নিরাপদে আছেন, হোটেলে তো ফ্রি খাওয়া দাওয়ার মতো ব্যবস্থা কেউ করে না। ভারত করছে বলে, ভারতের মতো একটি দেশ ফ্রিতে আওয়ামী লীগের এত লোকজনের খাওয়া দাওয়া, নিরাপদে থাকা, শেখ হাসিনার এতটা নিরাপত্তা দেওয়া, এটা কি ফ্রি মনে হচ্ছে? ভারতকে যেটা দিয়েছে আমেরিকা সেটা বিনিময়ের মাধ্যমে দিয়েছে, দেশের জন্য দিয়েছে। কিন্তু যারা রাজনীতিতে আছেন তারা কি একেবারে শূন্য পকেটেই শুধু রাষ্ট্রের ওই অর্থ রাষ্ট্রের কোষাগারে ঢোকাচ্ছে এটা মনে করেন? অসম্ভব। যার যার পকেটে মিলিয়ন মিলিয়ন ডলার ঢুকছে। আমি ক্রিস্টেনসেন চিরচারিত নিয়মের রাষ্ট্রদূত নন, তিনিও একজন রাজনীতিবিদ, বাংলাদেশে আসছেন। এই যে দ্বিমুখী বড় দুটি দানব বাংলাদেশে আসছেন রাষ্ট্রদূত হিসাবে, কিন্তু খেলবেন রাজনীতি নিয়ে। কার সাথে? সরকারের সাথে। সরকার কার? বিএনপির। এখন আমি বিএনপির ভাইদেরকে অনুরোধ করব, একেবারে বিনয়ের সাথে, খুব শকুনের দৃষ্টিতে দেখতে হবে। অভ্যন্তরীণ রাজনীতি বুঝেই শুধু রাজনীতিতে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন বা জেলা পরিষদের প্রশাসন হয়েছেন সেটা নয়। অর্থনীতি বুঝতে হবে, গ্লোবাল পলিটিক্স বুঝতে হবে, প্রতিবেশীর সাথে যেগুলো নিয়ে দ্বন্দ্ব। একটু আগে আমার একজন সেনা কর্মকর্তা বলছিলেন যে আমাদেরকে একেবারে বেসিক ট্রেনিংটাই হয় এই জন্য যে আমরা সারা বিশ্বে চষে বেড়াবো, সেটা আমাদের মুখ্য ট্রেনিংয়ের বিষয় নয়। আমাদের বেসিক ফান্ডামেন্টালি ট্রেনিং হচ্ছে
যদি আমাদের দেশ কখনো আক্রান্ত হয় সেটা ভারতের দ্বারা, এবং ভারতকে প্রতিরোধ করবার জন্য যত ধরনের ট্যাকটিক্স আছে, রণকৌশল আছে, অস্ত্র আছে, যত ধরনের যুদ্ধর নীতি, যুদ্ধের পরিকল্পনা, ডিফেন্স, ওপেন্স, অ্যাটাক, সমস্ত কিছু আমরা ভারতকে সামনে রেখেই গড়ে উঠি, বা সেইভাবেই আমাদেরকে ওই মনস্তাত্ত্বিকতা দিয়েই গড়ে তোলা যায়। বাংলাদেশের বর্তমান রাজনীতিতে যারা আছেন, বিএনপির যারা এমপি, মন্ত্রী, জেলা পরিষদের প্রশাসক বা যারা উপদেষ্টা হিসেবে আছেন, তাদের প্রথম ফান্ডামেন্টালি বেসিক্যালি এটা বুঝতে হবে, আমাদের প্রথম ধাক্কাটা আসলে ভারতের থেকে আসবে, এবং আসা শুরু করেছে সেটা। এই জায়গাটাকে দলকে অত্যন্ত শক্তিশালী একটি ভূমিকায় নিতে তাদের ভূমিকায় প্রয়োজন। ভারত বিরোধী নয়, বরঞ্চ ভারত আমাদের কোন কোন জায়গায় হাত দিয়ে তাদের উদ্দেশ্য সফল করতে চায় সেই জায়গার বিরুদ্ধে জনগণকে সচেষ্ট করতে হবে, সচেষ্ট করে শক্তিশালী করে তুলতে হবে। ভারত বিরোধিতা নয়, ভারতের জনগণ বিরোধিতা নয়, বরঞ্চ বাংলাদেশের সাথে ভারতের জনগণের যে বন্ধুত্বমূলক আচরণ, বন্ধুত্ব সুলভ যে সম্পর্ক, এই জায়গাটা ভারতের কোন কোন রাজনীতির এর অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে সেই জায়গাগুলোকে জনগণ থেকে জনগণে মিশে প্রতিরোধ করে তোলা, ভারতের জনগণেরও প্রতিরোধ করে তোলা, বাংলাদেশের জনগণেরও প্রতিরোধ করে তোলা, যেন তাদের সম্পর্ক নিয়ে কোনো সরকার রাজনীতির খেলা খেলতে না পারে, বিশেষ করে ধর্ম নিয়ে, বর্ণ নিয়ে, ভৌগোলিক অবস্থান নিয়ে, ভাষা নিয়ে, এইগুলোর যে একটি রাজনীতির প্রেক্ষাপট তৈরি করে জনগণকে বিভাজন করে ব্যক্তিগত জীবনে, রাজনীতি তো তাদের পেশা, কিন্তু এই রাজনীতি করেই তো তারা ব্যক্তিগত জীবনে সফলতা অর্জন করছে, শত হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে তারা এই জনগণকে ব্যবহার করে। এই জায়গাগুলো খোলাসা করতে হবে দুই দেশের জনগণের সমন্বয়ে, এবং জনগণকে এইটাই বলতে হবে যে কোনো সরকার টু সরকার কোনো চুক্তি হবে না, কোনো ব্যক্তি টু ব্যক্তি, ফেস টু ফেস, ম্যান টু ম্যান, শেখ হাসিনা মোদি আওয়ামী লীগ যেভাবে চুক্তি করেছিল সেভাবে নয়। শেখ হাসিনা মোদির সাথে অনেকগুলো চুক্তি আছে যেগুলো আওয়ামী লীগের অনেকেই জানে না, অনেক পরে জেনে গেছে। ম্যান টু ম্যান এগুলো চুক্তি। সরকার টু গভর্নমেন্ট চুক্তি হলে ওই বিষয়ের উপরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে শুরু করে পার্লামেন্টারিয়া সেটা নিয়ে আলোচনা হবে, কথা হবে, পার্লামেন্টারিয়ানদের সেটা অবগত থাকতে হবে কোন বিষয় ভারতের সাথে আমাদের চুক্তিগুলো হচ্ছে, স্পষ্টভাবে সমালোচনার মাধ্যমে জানাতে হবে। একজন এমপি, সংসদ সদস্যরা যখন আলোচনা করবেন সারা দেশের মানুষ সেটা জানতে পারবে। এই জায়গাগুলো ভারতকে সামনে রেখেই এই জায়গাগুলো মুক্ত করে দিতে হবে। দ্বিতীয় কথা হলো, আমরা ভারতের জনগণের সাথে চোখ রেখে, বুকে বুক রেখে, কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে কথা বলতে চাই। আমাদের সম্পর্ক দৃঢ় হতে হবে সম্মানের জায়গায় থেকে, কৃতদাসের ভূমিকায় থেকে নয়। এই জায়গাটাই দীনেশ ত্রিবেদী খেলতে চাইবেন, যেন জনগণকে উপেক্ষা করে সরকারের উপরে নৈতিকভাবে চাপ সৃষ্টি করে কিভাবে সরকারকে দুর্বল করে শেখ হাসিনাকে সম্ভবত রাজনীতিতে আবার পুনঃপ্রতিষ্ঠিত করবার জন্য চাপ দিচ্ছেন। কারণ শেখ হাসিনা রিফাইনারি অর্থাৎ তাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে চিন্তাভাবনা করার কোনো সুযোগ দিচ্ছে না। তার মেয়ে, তার ছেলে বা রেহানার ছেলে কাউকেই তিনি মানছেন না। স্বয়ং রেহানার নামও তিনি উচ্চারিত হতে দিচ্ছেন না। স্বয়ং তিনি প্রধানমন্ত্রী থাকতে চাচ্ছেন, দলের শীর্ষে অবস্থান করতে চাচ্ছেন। কেন? তার এই রেশ, তার এই আত্ম অহমিকার জায়গাটা জনগণকে খুঁজে বের করতে হবে। আমি নিশাচর মানুষ, আমি দু একটি কথা বলতে চাচ্ছি। যারা বিএনপির একেবারে শীর্ষ অবস্থানে আছে তাদেরকে আমি এটা জানাতে চাই যে আপনারা এসি ঘরে বসে না থেকে, এমপি হয়ে বা জেলা পরিষদের প্রশাসক হয়ে শুধু চেয়ারে আইখা গাম পাছায় লাগাইয়ে বসে না থেকে, গ্রামগঞ্জে যারা আপনাদেরকে প্রতিনিধিত্বের জায়গায় পাঠিয়েছে, বসিয়েছে, তাদের কাছে গিয়ে তাদের মতামত জানার চেষ্টা করুন। জনগণের সেন্টিমেন্টই আসল শক্তি। কোনো প্রশাসনিক শক্তি সরকারকে রোধ করতে পারে না, ঠেকাইতে পারে না। যেমন পারেনি জুলাই আগস্টে, জনগণ রুখে দিয়েছে সমস্ত শক্তিকে। জনগণকে যদি উজ্জীবিত করা যায় সরকারের পক্ষে,
পুরা শক্তি সরকারের পক্ষে যদি জনগণকে হাত উত্তোলিত করা যায়, কণ্ঠকে উদ্বেলিত করা যায়, সেই শক্তি রাষ্ট্রের সবচেয়ে বড় নিয়ামক। এর বাইরে গিয়ে যদি সরকার এককভাবে সিদ্ধান্ত নিয়ে অন্য কোনো ঝুঁকি নেয়, ভারতের রাজনীতির খপ্পরে পড়ে যায়, ওই লবিংয়ের বড় একটি অংশ আর্থিকভাবে দলের কিছু ব্যক্তি লাভবান হওয়ার চেষ্টা করে, এবং এই লবিস্টের ভিতরে থেকে যদি আমলিগকে, রিফাইনারি আমলিগের বাইরে গিয়ে পুনরায় সামুদ্রিক আমলিগকে বাংলাদেশে আবার আনার চেষ্টা করে, রাজনীতির অবাধ বিচরণ তৈরি করে দিতে চেষ্টা করে, জনগণ কিন্তু সেটা অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। এবং সরকারের বিরুদ্ধে, যেমন ভারতের বিরুদ্ধে সাধারণ জনগণ এক কাতারে দাঁড়িয়ে গেছে, সরকারের বিরুদ্ধেও আবার গণজাগরণের সৃষ্টি হয়ে যাবে। হিন্দুদের ভয় পাচ্ছেন না, হিন্দুদের ভিতরে দুইটা গ্রুপ আছে। একটা আছে যারা নিজেরা খেটে খেয়ে এদেশের মাটিকে তাদের শরীরের সাথে মিশিয়ে নিয়েছে, এদেশের মানুষকে, এদেশের পরিবেশকে, এদেশের অভ্যন্তরীণ সামাজিক অবস্থানকে তারা একেবারে আত্মার সাথে মিশিয়ে নিয়ে এদেশের সম্মানী নাগরিক হিসাবে তারা আয় করছে, শ্রম দিচ্ছে, সম্মানের সাথে তারা ভালোবাসায় সম্মানিত নাগরিক হিসাবে বেঁচে থাকতে চাচ্ছে। তারা ভারতের অনুকম্প চায় না, তারা ভারতকে অত্যন্ত ঘৃণা করে এই জন্যই যে ভারত মনে করে এদেশের হিন্দুরা তাদের সম্পদ। কিন্তু এই সমস্ত হিন্দুরা মনে করে না, আমরা বাংলাদেশের নাগরিক, আমার জন্ম বাংলাদেশে, আমার মৃত্যু হবে বাংলাদেশে, বাংলাদেশই আমার সঠিক স্থান অবস্থান। কিন্তু এই রাজনৈতিক ছত্রছায়ায় যারা তোষামো দিতে ব্যস্ত, দালালিতে ব্যস্ত, বড় বড় কন্ট্রাক্টারি করে, বিভিন্ন বড় জায়গায় থেকে কোটি কোটি টাকা দলকে ব্যবহার করে আয় করেছে, ভারতে তারা প্রতিষ্ঠিত হয়েছে, এরা ওই ভারতের কৃতদাসের মতো, এরাই ভারতের এই বৈশ্যতা মেনে নেয়। এবং ভারত যে তাদের অভিভাবক, ওরা কিছু লোক, অল্প কিছু লোক, সেটা বৃহত্তর একটি অংশ নয়, একটি বড় ধরনের শক্তিও নয় সেটা। বাংলাদেশের এই হিন্দু, এই বিভিন্ন সম্প্রদায়কে যদি সামগ্রিকভাবে দেশপ্রেমিক হিসাবে গড়ে তোলা যায়, আর দেশপ্রেমিক হিসাবে গড়ে তুলতে গেলেই আমি যেটা বললাম, বিএনপির বর্তমান যারা একেবারে জেলা পর্যায়ের থেকে উচ্চ পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ, যাদের দিকে জনগণ তাকিয়ে থাকে, এরা যদি এসে জনগণকে সম্মান প্রদর্শন করে, নাগরিককে যদি নাগরিক সম্মানিত নাগরিক হিসাবে, প্রজাতন্ত্রের সম্মানিত প্রজা হিসাবে, ভোটার হিসাবে যদি আসলেই একজন সম্মানিত ভোটার হিসাবে তাদেরকে সঠিক জায়গায় মূল্যায়নটা করে তাদের শক্তিকে একত্রিত করবার চেষ্টা করে, যে কোনো বৈদেশিক চাপই সরকার শক্তিশালী হিসাবে প্রতিরোধ করতে সক্ষম হবে। এবং জনগণের সাথে নিয়ে সরকার যেটা করতে চাবে সেটাই সবচেয়ে শক্তিশালী, বলিষ্ঠ একটি পররাষ্ট্রনীতিতে বহিঃপ্রকাশ ঘটাতে সক্ষম হবে। বাইরে থেকে যতটা শক্তি আসুক না কেন, সেটা প্রতিরোধ করবার জন্য 300 বা সংরক্ষিত নারী আসন বা উপদেষ্টা, এগুলো একটা তুচ্ছ একটি কুণ্ডলী মাত্র, এটা ভেদ করা জনগণের জন্য কোনো ব্যাপার না। এবারও যদি জনগণকে তোয়াক্কা না করে, জনগণকে গ্রাহ্য না করে, জনগণকে অবহেলা করে, জনগণকে অন্ধকারে রেখে গোপনে কোনো চুক্তি হয়, গোপনে কোনো সন্ধি হয়, গোপনে কোনো বৈদেশিক নীতি বাংলাদেশের জনগণের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়, ঠিক ভারতের যে পথে পালিয়ে গেছে শেখ হাসিনা, সেই পথটি কিন্তু উন্মোচিত হবে। অতএব যারা বিএনপি করেন তাদেরকে অনুনয় বিনয় করব, একা তারেক যতটাই নীতিতে শক্তিশালী হোক না কেন, মূল জনগণকে শক্তিশালী করবার জন্য ভূমিকা রাখতে হবে দলের চেন অফ কমান্ডের যে অবকাঠামো, রাজনৈতিক দলের যে অবকাঠামো, সেই অবকাঠামোকে প্রকৃতপক্ষেই দেশপ্রেমিক মানুষ দিয়ে সংগঠিত করা এবং তাদের দিয়ে জনগণকে শক্তিশালী জনগণই পারে শক্তিশালী রাষ্ট্র গঠন করতে, শক্তিশালী একটি জনগণই পারে শক্তিশালী একটি পররাষ্ট্রনীতির উপরে ভিত্তি করে সম্মানিত রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে মাথা চাড়া দিয়ে দাঁড়াতে। না হলে সরকার যদি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, জনগণের সেন্টিমেন্টের বাইরে চলে যায়, সে সরকার সবসময় দৌড়ের উপরে, রুটিনের উপরেই থাকবেন, স্থায়িত্ব পাওয়া একটি দুর্ভাগ্যেরই ব্যাপার। অতএব আসসালামু আলাইকুম।